Mechanics of solids 2 প্রথমেই কলাম কি এটা একটু বোঝার চেষ্টা করি। Columns are essentially vertical members responsible for supporting compressive loads from roofs and floors and transmitting the vertical forces to the foundation and subfloor. আমাদের ফ্রেম স্ট্রাকচার গুলো যে ভার্টিক্যাল এলিমেন্টটা আছে যেটা উপরের ফ্লোর গুলো লোড ক্যারি করে নিচের ফ্লোরে ট্রান্সফার করে, এভাবে করতে 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 গ্রাউন্ডে লোড ট্রান্সফার করে, এটাকে আমরা বলছি কলাম। কলামটা তাহলে কি হচ্ছে, যেহেতু উপরের এলিমেন্ট গুলো লোড সাপোর্ট করতেছে, এটা কম্প্রেসিভ লোড থাকে। আহ আরেকটা ডেফিনিশন হইতে পারে যে যে এলিমেন্টটার লঙ্গিটিউডিনাল অ্যাক্সিসের প্যারালাল যদি কম্প্রেসিভ লোড কাজ করে, তখন সেটাকে আমরা বলি কলাম। এখন যখন একটা এলিমেন্টে কম্প্রেশন আছে, সেটা দুই ভাবে ফেল করতে পারে। যেমন আমরা যদি এরকম একটা উডেন একটা ব্লক নেই, এরকম 2-1 টেস্ট করেছি, ধরে এই উড ম্যাটেরিয়ালটা ফেল করবে 30 কেএসআই স্ট্রেসে ফেল করবে। আমরা যখন লোড দিচ্ছি, পি লোড দিচ্ছি, ধরো এরকম কম্প্রেসিভ লোড দিচ্ছি, যখন এই ম্যাটেরিয়ালটার স্ট্রেসটা এই তার ক্যাপাসিটিটাকে ক্রস করে যাবে, তখন এটা ফেল করতে পারবে। তো যখন ম্যাটেরিয়ালটা ফেল করে তখন এরকম ফেলিয়ারকে আমরা ক্রাশিং ফেলিয়ার বলি। এটা হচ্ছে যখন এটার ভিতরে স্ট্রেসটা ম্যাটেরিয়ালের ক্যাপাসিটিকে ক্রস করে যায়। আবার আরেকটা ফেনোমেনা হইতে পারে, যেমন এখানে বাম পাশের ছবিতে দেখতেছি দুইটা ম্যাচ স্টিক, সেম ম্যাটেরিয়াল আর কি, একটা লম্বা একটা শর্টার। তো ডান পাশেরটা এবং বাম পাশেরটা দুইটাকে যদি চাপ দিই, দেখবো বাম পাশেরটা এবং ডান পাশেরটাতে যদি চাপ দিই, দেখবো ডান পাশেরটা আগে ভাঙবে এবং ডান পাশেরটা অনেক বেঁকে যাবে, ভাঙার আগে অনেক পরিমাণ বেঁকে যাবে। এই যে বেঁকে যাচ্ছে, এটাকে আমরা বলি বাকলিং। যে তাহলে একটা কম্প্রেশন মেম্বারে ফেলিয়ারটা দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে, একটা তো হচ্ছে ম্যাটেরিয়াল প্রপার্টি, আরেকটা হচ্ছে তার জিওমেট্রি, মানে তার শেপ এন্ড সাইজ। দেখা যাচ্ছে এখানে যখন ম্যাচ স্টিকটা অনেক লম্বা হচ্ছে, মানে খুব স্লেন্ডার হচ্ছে। স্লেন্ডারনেস বলতে আমরা কি বুঝি, এরকম একটা এলিমেন্টের আমরা যখন করছিলাম, আমরা হয়তো এই ডাইমেনশনটাকে যদি ডি বলতাম, লেনটাকে যদি এল বলতাম, এল বাই ডি রেশিওটাকে হয়তো আমরা স্লেন্ডারনেস রেশিও নামকরণ করছি সিম্পলিফাইড ওয়েতে। একটা জিনিস যত বেশি লম্বা হবে এবং তার পাশের ডাইমেনশন যত বেশি ছোট হবে, সেটা তত স্লেন্ডার হবে। তো এখানে দেখতে পাচ্ছি ডান পাশের এলিমেন্টটা লম্বা বেশি, তো লম্বা হইলে তাকে যখন চাপ দিব, এটা এরকম বাকেল করে ফেল করতে পারে। এখানে দুটো এক্সাম্পল দেখতেছি। বাম পাশের কলামটা সাফিসিয়েন্টলি একদম উইথ, অনেক উইথ এবং ডেপথ বেশি ছিল। এটার লেন্থের তুলনায়, তো লেন্থের তুলনায় এটার উইথ এবং ডেপথ সাফিসিয়েন্ট ছিল। এটা একটা স্টার্ডি একটা অংশ ছিল। এবং ডান পাশের কলামটা দেখা যাচ্ছে এটা একটা স্লেন্ডার কলাম, তার লেন্থের তুলনায় তার লিস্ট ডাইমেনশন গুলো খুব কম। তো বাম পাশেরটাতে যখন ফেলিয়ার হচ্ছে, এলিমেন্টটা ক্রাশড হয়ে ফেল হচ্ছে। কি হয় যে নর্মাল এরকম যদি একটা কম্প্রেশন ব্লকের উদাহরণ দেখাইছিলাম, এটাতে যখন আমরা লোড দিব, কি হবে, এটা সাইজে ছোট হয়ে যাবে, লম্বা ছোট হবে, আবার পাশে ফুলে যাবে, এভাবে গিয়ে ফেল হবে। তো এখানে দেখা যাচ্ছে ম্যাটেরিয়ালটা ফেল করতেছে প্রথম ছবিতে, তো এটা হচ্ছে ক্রাশিং টাইপ ফেলিয়ার। ডান পাশের ছবিটাতে এলিমেন্টটা বেঁকে গিয়ে ফেল করতেছে, এটা হচ্ছে বাকলিং ফেলিয়ার। আমরা এখানে আমাদের এই চ্যাপ্টারটা ডিল করবো বাকলিং এর সাথে। কলাম বাকলিং
ক্রিটিক্যাল লোড আমরা একটা টার্ম ইন্ট্রোডিউস করতেছি। ক্রিটিক্যাল লোডটা কি বলতেছে? ক্রিটিক্যাল লোডটা হচ্ছে আমরা যখন একটা কলামে লোড অ্যাপ্লাই করব, যেই লোডে এই কলামটা বাঁকা শুরু করবে বা বাকলিং শুরু করবে, যেই লোডে এই কলামটা বাকল করা শুরু করবে, যেই লোডে কলামটা বাকল করা শুরু করবে সেটাকে বলা হয় ক্রিটিক্যাল লোড। আমরা এখন ক্রিটিক্যাল লোডটা বের করতে যাচ্ছি। যে লোডে কলামটা বাকল করা শুরু করবে সেটাকে বলতে আমরা বাকলিং, ক্রিটিক্যাল বাকলিং লোড। তো ইউলার ফর্মুলা ফর পিন এন্ডেড কলাম, এরকম একটা পিন এন্ডেড কলাম যেটা লেন্থ হচ্ছে এল, সেটা আমরা বের করতে যাচ্ছি। তো ধরলাম যখন এটার উপর অ্যাপ্লাইড লোডটা বাড়তে বাড়তে পিসিআর কে ক্রস করবে তখন এটা বাকল করে যাবে। তো আমরা বাকলিং লোডটা বের করার জন্য চিন্তা করতেছি যখন দিকে লোড আসতেছে তখন এই কলামটা এইভাবে বেঁকে যাচ্ছে। এটা পিন সাপোর্ট, এটা পিন সাপোর্ট, দুদিকে পিন সাপোর্ট। তাহলে এখন যখন লোড দিচ্ছি এটা এভাবে বাঁকতেছে, এদিকে সাপোর্ট থেকে একটা রিঅ্যাকশন আসে, কোনটা এভাবে বাঁকতেছে। তো এখানে যে কোনো একটা পয়েন্ট চিন্তা করতেছি কিউ, পাশের ছবিতে দেখি এই কলামটার ভিতরে যে কোনো একটা পয়েন্ট চিন্তা করলাম কিউ। এই পয়েন্টটা আমরা এখন বোঝার জন্য এটাকে আমরা যদি একটা স্থানাঙ্ক আকারে চিন্তা করি, এই বরাবর হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এই লেন্থ বরাবর হচ্ছে এক্স অ্যাক্সিস। ঠিক আছে, তাহলে এই পয়েন্টের স্থানাঙ্কটা হচ্ছে 0 0, এই পয়েন্টের স্থানাঙ্কটা হচ্ছে এই, এটা এখান থেকে এক্স দূরত্বে আছে এবং এটা ওয়াই পরিমাণ ডিফ্লেক্ট করতেছে, এখান থেকে ছোট ওয়াই পরিমাণ ডিফ্লেক্ট করতেছে। আমি যদি এখন এদিকে সেকশন নেই, সেকশন কাটলে কি হবে, এদিকে যেহেতু একটা পি লোড কাজ করতেছে, ঠিক এই কিউ পয়েন্টে ব্যালেন্স করার জন্য উল্টো দিকে সেম পরিমাণ লোড কাজ করবে এবং এখানে এই পয়েন্টটা থেকে এই লোডটার একটা ডিসটেন্স, ডিসটেন্সটা হচ্ছে ওয়াই। তাহলে এখন এই লোডটাকে ব্যালেন্স করতে হলে এদিকে একটা মোমেন্ট কাজ করবে, এই মোমেন্টটা হবে এম সমান সমান মাইনাস পি ইন্টু ওয়াই। এই লোডের উল্টো দিকে এরকম একটা মোমেন্ট পাবো। তো এখানে একটা লোড পাচ্ছে, একটা মোমেন্ট পাচ্ছে। আমরা যদি এখন এই কলামটাকে হরাইজন্টাল বিমের সাথে তুলনা করি, হরাইজন্টাল বিমটা এইভাবে বেঁকে যাচ্ছে, ঠিক আছে, এখানে ছিল সাপোর্ট, সাপোর্ট, এখানে যে কোনো একটা পয়েন্টে ওয়াই পরিমাণ ডিফ্লেকশন হচ্ছে এই পয়েন্টটাতে এবং এই পয়েন্টটাতে মোমেন্ট কাজ করতেছে এম। আমরা এখানে ডিফ্লেকশনের সূত্রটা যেটা এই সেমিস্টার শিখছি সেটা কি ছিল, আমরা হয়তো ডি স্কয়ার মিউ দিয়ে লিখতাম, ডি স্কয়ার মিউ ডিভাইডেড বাই ডি এক্স স্কয়ার সমান এম বাই ই এ, এভাবে লিখতাম। তো এটার পরিবর্তে এখন লেখা যায় ডি স্কয়ার ওয়াই বাই ডি এক্স স্কয়ার সমান এম বাই ই আই। এম এর মান মাত্র কি পাইলাম, মাইনাস পি ওয়াই বাই ই আই, সেটা পাইলাম। বা লেখা যায় ডি স্কয়ার ওয়াই বাই ডি এক্স স্কয়ার প্লাস পি ওয়াই বাই ই আই সমান 0 লেখা যায়। এখন আমরা পি বাই ইআই এর পরিবর্তে একটা ছোট এরকম একটা একটা টার্ম দিতে যে পি স্কয়ার সমান পি বাই ইআই, এটা এমনি আমরা ইকুয়েশনটাকে একটা সহজ রূপে রিপ্রেজেন্ট করার জন্য বলতেছি। তাহলে কি হচ্ছে, ইকুয়েশনটাকে সাজিয়ে লেখা যায় ডি স্কয়ার ইউ বাই ডি এক্স স্কয়ার প্লাস এই জিনিসটা, এটা একটা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ ইকুয়েশন। আমরা এটাকে যদি এরকম ভাবে লিখি ডি স্কয়ার ওয়াই প্লাস ডি এক্স স্কয়ার প্লাস, ধরো এটা, এটা একটা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ ইকুয়েশন, ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ঠিক আছে, যেটা হারমোনিক মোশন রিপ্রেজেন্ট করে। যেহেতু পাশে সমান সমান জিরো হলে সেটা হারমোনিক মোশন রিপ্রেজেন্ট করে। তো হারমোনিক মোশন এর সবগুলো একটা জেনারেল সলিউশন আছে। আমার জানা মতো তোমরা 2-1 এর জেনারেল সলিউশন, এক্সাক্ট সলিউশন এসব ম্যাথমেটিক্যাল প্রবলেম বের করছো, আমরা এখানে অত ইন ডেপথ যাচ্ছি না।
আমরা শুধুমাত্র জানি যে একটা সিম্পল হারমোনিক মোশনের যদি এই সেকেন্ড অর্ডার ইকুয়েশনটা যদি 0 হয় তাহলে এটা সিম্পল হারমোনিক মোশন। এই সিম্পল হারমোনিক মোশনের একটা জেনারেল ইকুয়েশন হচ্ছে y is equal to a sin px plus b cos px। এটা একটা সলিউশন আছে। আমাদের যে পিন এন্ডেড কলামটা, ইকুয়েশনটা হচ্ছে y is equal to a sin px plus b cos px। এখন পিন এন্ডেড কলাম আছে, তো এটা যেহেতু x এর মান যখন 0, এখানে ডিফ্লেকশনের মানও 0 হবে। এখানে যখন x এর মান l, তখন ডিফ্লেকশনের মান 0 হবে। যেহেতু পিন সাপোর্টে ডিফ্লেকশন হয় না, আমরা যদি বসাই এখন, যখন x এর ভ্যালু 0 তখন y is equal to 0 বসাইলে এখানে আসে 0 সমান সমান sin 0 ডিগ্রি ভ্যালু হচ্ছে 0 প্লাস cos 0 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1। এটা তাহলে এখান থেকে পাই b সমান সমান 0। তাহলে এই ইকুয়েশনটা অ্যাকচুয়ালি কিভাবে লেখা যায়? ইকুয়েশনটা হচ্ছে a সমান সমান sin px। এটা হচ্ছে ইকুয়েশনটা গেল। তারপরে সরি, ভুল লিখছি, y সমান সমান a sin px। এটা হচ্ছে সূত্রটা। আবার এখানে যদি বসাই x যখন l তখন y সমান সমান 0, এটা যদি বসাই তাহলে এখান থেকে চলে যায় a 0 সমান সমান a sin pl চলে আসে, সমান l বসাই। এখন হয় দুইটাই 0, 0 সাথে 0 গুণ দিলে 0 আসবে, অথবা এই ধরো এটা যদি 0 হয় sin pl দিয়ে গুণ দিলে সেটা 0 হবে, অথবা a কে 0 দিয়ে গুণ দিলে সেটা 0 হবে। এখন a এর মান যদি 0 হয়, মানে এই কেসটা যদি হয় বা এই কেসটা যদি হয়, যদি a এর মান 0 হয় তাহলে কি হবে? a এর মানও 0, এইখানে a এর মানও যদি 0 হয়, b এর মানও যদি 0 হয়, তাহলে y এর মান কি? y এর মানও 0। y এর মান 0 মানে y এই পুরো বিমের কোথাওই ডিফ্লেকশন হচ্ছে না। এখানে যদি a এর মানটাও 0 হয়, b এর মানটাও 0 হয়, তাহলে তো জেনারেল সলিউশন কি পাচ্ছি? y সমান সমান 0। এর মানে এই পুরো কলামের কোথাও ডিফ্লেকশন হবে না। এটা তো বাস্তব কথা না, আমরা তো বুঝতে পারতেছি বিমে তো ডিফ্লেকশন হচ্ছে এরকম, এখান থেকে যে কোনো একটা কি পয়েন্টে ডিফ্লেকশন হচ্ছে। তাহলে a এর মান 0 হতে পারে না। a এর মান 0 হয়ে গেলে পুরো ইকুয়েশনটাই 0 হয়ে যায়। তাহলে a এর মান 0 হতে পারে না। তাহলে শুধুমাত্র sin pl এই ভ্যালুটা 0। আমরা কি জানি? sin 0 ডিগ্রি ভ্যালু 0, sin 180 ডিগ্রি ভ্যালু 0। তো আমি এরকম এটাকে লিখতে পারি sin n পাই, পাই এর n গুণিতকে সবসময় এটা 0 আসবে, বা pl সমান সমান n পাই। এই পিটা কিন্তু ছোট হাতের পি, আমরা বলছিলাম যে ছোট হাতের পি স্কয়ার সমান সমান ক্যাপিটাল পি ডিভাইডেড বাই ইআই, এরকম একটা জিনিস। বা পি ইজ ইকুয়াল টু, এই তো, তাহলে আমি যদি এটাকে স্কয়ার করি, পি স্কয়ার এল স্কয়ার এন স্কয়ার পাই স্কয়ার, পি বাই ইআই এল স্কয়ার এন স্কয়ার পাই স্কয়ার, বা পি সমান সমান এন স্কয়ার পাই স্কয়ার ইআই ডিভাইডেড বাই এল স্কয়ার। এটা হচ্ছে বেসিক ফর্মুলাটা। এখানে এই ইকুয়েশনটার সবচেয়ে ছোট মানটা পাবো যখন পাই n এর ভ্যালু হচ্ছে 1। n এর ভ্যালু 1 এর জন্য আমরা সবচেয়ে শর্টেস্ট ভ্যালুটা পাবো। তাহলে ক্রিটিক্যাল লোড, যেই লোডে আমাদের বাকেল করবে এই পিন এন্ডেড কলামটা, সেটা হচ্ছে পাই স্কয়ার ইআই ডিভাইডেড বাই এল স্কয়ার। এই লোডে আমাদের কলামটা বাকেল করবে, পিন এন্ডেড কলামটা, পিন এন্ডেড কলামটা এই লোডে বাকেল করবে পাই স্কয়ার ইআই ডিভাইডেড বাই এল স্কয়ার। আমরা যদি স্ট্রেস পাইতে চাই, স্ট্রেস হচ্ছে কি? লোড বাই এরিয়া, এভাবে লেখা যায়। আবার মোমেন্ট অফ এই মোমেন্ট অফ ইনার্শিয়াকে
আবার লেখা যায় এ আর স্কোয়ার, যেখানে আরটা হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন। ঠিক আছে, এইভাবে লেখা যায়। তাহলে সূত্রটাকে চেঞ্জ করে আমরা বলতে পারি পাই স্কোয়ার ই এ আর স্কোয়ার বাই এ আর স্কোয়ার। সেখান থেকে এটাকে সাজায় লেখা যায় সিগমা সি আর সমান সমান পাই স্কোয়ার ই ডিভাইডেড বাই এল বাই আর হোল স্কোয়ার। ঠিক আছে, এল আর নিচে আরটাকে দিলাম, এটার পিছনে একটা স্পেসিফিক কারণ আছে। এল বাই আর, এই এল বাই আর টার্মটাকে বলা হয়, এটা বুঝতে পারতেছে, এটা হচ্ছে স্লেন্ডারনেস রেশিও, যে লেন্থটা নিচ ডাইমেনশন থেকে কত বড়, এল বাই আর রেশিও, স্লেন্ডারনেস রেশিও। তাহলে এই হচ্ছে ফর্মুলাটা, স্লেন্ডারনেস রেশিও টার্মে রিপ্রেজেন্ট। এখানে সিগমা সি আর মানে হচ্ছে ক্রিটিক্যাল স্ট্রেস, ই হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি, এল হচ্ছে আনসাপোর্টেড লেন্থ মানে দুটো সাপোর্টের মাঝখানে লেন্থ, আরটাকে বলা হচ্ছে স্মলেস্ট রেডিয়াস অফ জাইরেশন। স্মলেস্ট রেডিয়াস অফ জাইরেশন বলার পিছনে কারণটা কি? দেখো, একটা ক্রস সেকশন যদি হয় সেটার দুই অ্যাক্সিস বরাবর প্রপার্টি থাকতে পারে, মোমেন্ট অফ ইনার্শিয়া থাকতে পারে। একটা সেকশনের তিন অ্যাক্সিস বরাবর মোমেন্ট অফ এই তোমার রেডিয়াস অফ জাইরেশন আমরা নিয়ে কাজ করতে পারি। কেন স্মলেস্টটা বলতেছি? যখন আমরা ডিজাইন করব, আমাদের কাজ হচ্ছে সবচাইতে ওয়ার্স্ট কন্ডিশনটার কথা চিন্তা করে, যখন হচ্ছে সবচাইতে উইক, যেখানে ফেলিয়ারের প্রবাবিলিটি সবচাইতে বেশি, সেটার কথা চিন্তা করে ডিজাইন করা। তো ধরো 2 কে আমি 0.5 দিয়ে ভাগ দিচ্ছি, আর 2 কে আমি 0.2 দিয়ে ভাগ দিচ্ছি, এই ভ্যালুটা বড় হবে। যতই নিচের সংখ্যাটা কমবে ততই আমার ভ্যালুটা বাড়ে। এল বাই আর রেশিওটাতে যখন আমরা আর এর মানটা বাড়াবো, ধরো যতই আমার আর এর মানটা বাড়বে তত স্লেন্ডারনেস রেশিও কমবে, আর যত আর এর মানটা কমবে, যতই আর এর মানটা কমবে ততই আমাদের স্লেন্ডারনেস রেশিওটা বাড়তে থাকবে। স্লেন্ডারনেস রেশিও বাড়া মানে কি? যত বেশি স্লেন্ডার তত বেশি তো ফেল করার প্রবাবিলিটি। ধরো এখন একটা সেকশনের এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস, দুইটা অ্যাক্সিস নিয়ে কাজ করতেছি, আমরা ডিজাইন করে ফেললাম এক্স অ্যাক্সিস এর সাপেক্ষে, কিন্তু ওয়াই অ্যাক্সিসে এক্স অ্যাক্সিস এর সাপেক্ষে ওকে ছিল, অঙ্ক শেষ করে ফেললাম, কিন্তু ওয়াই অ্যাক্সিস এর সাপেক্ষে দেখা যাচ্ছে সেটা বেশি স্লেন্ডার। তো এরকম ভাবে যদি ডিজাইন করি, হইতে পারে যে সেকশনটা ওয়াই অ্যাক্সিস বরাবর ফেল করে গেছে, উইক অ্যাক্সিস বরাবর ফেল করে গেছে। তো উইক অ্যাক্সিসটা চিন্তা করে কাজ করাটাই হচ্ছে আমাদের জন্য নেসেসারি। তো যখনই আমরা আর ভ্যালুটা নিব, আমরা মিনিমাম রেডিয়াস অফ জাইরেশনটা নিয়ে কাজ করি যখন ডিজাইনের পারপাসে যাই। পাই স্কোয়ার ই ডিভাইডেড বাই এল বাই আর স্কোয়ার, এটা হচ্ছে একটা পিন এন্ডেড কলামের জন্য ফর্মুলা। কিছু অ্যাজাম্পশন আছে এই ফর্মুলাটা তৈরি করতে, আমরা 2-1 এই অ্যাজাম্পশন গুলো ভালো মতো পড়ছি, তাও আরেকবার রিক্যাপ করি। সেটা হচ্ছে কি, কলামটা পুরোপুরি স্ট্রেট থাকবে, কলামের একদম সেন্টার দিয়ে লোডটা যাবে, ট্রুলি অ্যাক্সিয়াল লোড। কলামটা প্রিজম্যাটিক মানে সব পুরো জায়গা জুড়ে কলামটার ক্রস সেকশন ঠিক থাকবে, কোনো মিস অ্যালাইনমেন্ট হবে না। তারপরে ইলাস্টিক ম্যাটেরিয়াল, সব জায়গায় ইলাস্টিক প্রপার্টি সেম এবং হোমোজিনিয়াস। কলামটা যথেষ্ট লম্বা, এবং কলামে ফেলিয়ারটা শুধুমাত্র এবং শুধুমাত্র বাকলিং এর মাধ্যমে হবে। ইউলার ফর্মুলাটা বলতেছে যে ফর্মুলাটা শুধু বাকলিং এর মাধ্যমে হবে। এখানে স্লেন্ডারনেস রেশিও কি সেটা বোঝাচ্ছে। তো এখানে কিছু স্লেন্ডারনেস রেশিও সাপেক্ষে একটা কার্ভ দেখাচ্ছি, কার্ভটার পিছনে একটা আহ এখানে স্লেন্ডারনেস রেশিও ভার্সেস ক্রিটিক্যাল এই স্ট্রেসের একটা কার্ভ দেখাচ্ছি। এটার পিছনে একটা কারণ আছে, যদি এই জিনিসটা এখন লাগবে না, এটা নিয়ে পরে আবার কথা বলবো, যেহেতু কার্ভটা এখানে আসে, এটা একটু রিক্যাপ করি। ধরো আমরা স্টিল নিয়ে কাজ করতেছি, স্টিলের ইল্ড স্ট্রেস হচ্ছে 36K আছে। 36K এর উপরে আমরা স্টিলের প্রপার্টি মানে কাজ করতেছি না, এটা অবশ্য পরে বুঝাবো আবার।
আমরা যদি এখন থিওরিটিক্যালি এই ফর্মুলা দিয়ে থিওরিটিক্যালি যে ফর্মুলাটা আছে পিসিআর এর ফর্মুলাটা আছে বা সিগমা সিআর এর যে ফর্মুলাটা সিগমা সি আর সমান সমান পাই স্কয়ার ই ডিভাইডেড বাই এল বাই আর স্কয়ার, এখানে এল বাই আর এর মান যদি 0 থেকে 200 পর্যন্ত বসাতে থাকি এরকম একটা ধরো গ্রাফ পাইলাম। গ্রাফটা যত এরকম একটা থিওরিটিক্যাল গ্রাফ পাবো, যত এল এর মান যত এল বাই আর কমতেছে, যত স্লেন্ডারনেস রেশিও কমতেছে তত ক্রিটিক্যাল স্ট্রেস বাড়তেছে। এটাই হচ্ছে মেইন কথা। যত কম স্লেন্ডার তত সে বেশি স্ট্রেস নিতে পারবে, যত কম স্লেন্ডার তত বেশি স্ট্রেস নিতে পারবে। কিন্তু বিষয়টা হচ্ছে ধরো স্টিলের ইল্ড স্ট্রেস হচ্ছে 36 কেএসআই, তো 36 কেএসআই এর উপরের কোনো ভ্যালু এটা আসলে নাই, এটা পাবো না, এটা থিওরিটিক্যাল ভ্যালু। এটার জন্য এটা ডটেড লাইন দিয়ে বুঝাইছি, ইল্ড স্ট্রেস এর পরে এটা আর পাওয়া যায় না। তো যেটা হয়, যদিও আমরা বলতেছি যে এটা একটা থিওরিটিক্যাল ভ্যালু, বাট স্টিলের ইল্ড স্ট্রেস এর পরে যদি কোনো ভ্যালু পাই, যে আমি পাইলাম যে এল বাই আর এর জন্য সিগমা সিআর এর ভ্যালু পাইলাম ধরো ধরো আমি পাইলাম 40 কেএসআই, কিন্তু স্টিলের ইল্ড স্ট্রেস হইতেছে 36 কেএসআই, এই যে A36 স্টিল ব্যবহার করতেছি সেটা 36 কেএসআই, তাহলে আমি তার উপরের ভ্যালু থিওরিটিক্যাল ভ্যালুটা ব্যবহার করতে পারবো না। এটাই এখানে বুঝাইছি যে ক্যাপ করে দিছি। অনেক সময় এই গ্রাফটাকে দেখবা যে স্টিলের গ্রাফ গুলোকে এরকম ক্যাপ করে এই জিনিসটা দেখায়, এর উপরের ভ্যালু গুলো নেওয়া যাবে না, 36 কেএস এর উপরে আর কোনো ভ্যালু নেওয়া যাবে না। সেটা বলতেছি এখানে। ইফেক্ট অফ এন্ড কন্ডিশনস ইন কলাম বাকলিং, সাপোর্ট কন্ডিশনের সাথে সূত্রটা কিভাবে চেঞ্জ হয় সেটা একটু বোঝানোর চেষ্টা করতেছি। এখানে একটা কলাম দেয়া আছে, আমি এটা পুরোটা সূত্রটা প্রমাণ করতেছি না, একদম সিমিলার স্টাইলে প্রথম অঙ্কটা যেভাবে প্রমাণ করছি সেটাই এখানেও বাউন্ডারি কন্ডিশন ব্যবহার করে সলভ করব। ঠিক আছে, এইখানে আর সিম্পল হারমোনিক মোশন আসে না, যেহেতু এইখানে ফিক্স সাপোর্টে একটা হরাইজন্টাল ফোর্সও আসতে পারে, মোমেন্টও আসতে পারে। এখানে যখন আমরা ইকুয়েশনটা নেই, এই ইকুয়েশনটা এই ডান পাশে জিরো হয়ে যায় না। ঠিক আছে, তো এটা একটা সিম্পল হারমোনিক মোশন না, এটার সলিউশনটা হচ্ছে এ cos bx প্লাস বি সাইন bx, যেভাবে লিখছিল a sin bx প্লাস b sin bx এর সাথে প্লাস এইখানে যে টার্মটা আছে এই টার্মটা থেকে, এটা সলিউশনটা একটু এই টাইপের। এটাকেও সলভ করে আমরা বের করছি, এখানে ইকুয়েশনটা আসে এরকম, ক্রিটিক্যাল স্ট্রেসের ইকুয়েশনটা আসে এরকম যে একটা ফিক্সড পিন্ড, এখানে ফিক্সড, এখানে পিন্ড, ফিক্সড পিন্ড কলামের জন্য আমরা পাইলাম এই কন্ডিশনটা। কেন এই কথাগুলো বলতেছি এখানে একটু দেখি, আমি প্রমাণটাতে গেলাম না, প্রমাণটা তোমরা দেখে নিও, সেম স্টাইলে প্রমাণ। পিন্ড পিন্ড বা হিঞ্জড বলি, হিঞ্জড কলামের জন্য, হিঞ্জড কলামের জন্য আমাদের পিসিআর এর ফর্মুলা ছিল পাই স্কয়ার ই আই ডিভাইডেড বাই এল স্কয়ার। ফিক্সড হিঞ্জড কলামের জন্য ফর্মুলাটা হচ্ছে 20.19 ইআই বাই এল স্কয়ার। দুইটার মধ্যে যদি একটা সামঞ্জস্য রাখার চেষ্টা করি তাহলে এটাকে লেখা যায় পাই স্কয়ার ই আই ডিভাইডেড বাই 0.7 এল। তাহলে এই দুইটার মধ্যে একটা জিনিস বুঝতে পারতেছি, পুরো সূত্রটাই সেম, শুধুমাত্র যখন এই হিঞ্জ হিঞ্জ কন্ডিশন ব্যবহার করতে তখন পুরোটা লেন্থ ব্যবহার হচ্ছে, কিন্তু যখন ফিক্সড হিঞ্জড বলতেছি তখন লেন্থের 70% ইউজ করছে, ইফেক্টিভ লেন্থটা কমে যাচ্ছে, ইফেক্টিভ লেন্থটা কমে যাচ্ছে। তাহলে যেটা বুঝলাম, সাপোর্ট কন্ডিশন চেঞ্জ হওয়ার সাথে সাথে, সাপোর্ট কন্ডিশন চেঞ্জ হওয়ার সাথে সাথে আমার ইফেক্টিভ লেন্থটা চেঞ্জ হয়ে যায়, সাপোর্ট কন্ডিশন এর সাথে সাথে আমাদের ইফেক্টিভ লেন্থটা চেঞ্জ হয়ে যায়। সেটাই বলতেছি আমরা
যে এখানে ইফেক্টিভ লেন্থটা হচ্ছে 0.7 এল, ফিক্সড হিঞ্জের জন্য ইফেক্টিভ লেন্থটা হচ্ছে 0.7 এল। এভাবে বাকি প্রত্যেকটা সাপোর্টের জন্য যেমন ফিক্সড এগুলোর জন্য আমরা বের করতে পারবো। এটাকে একটা সিম্পলিফাইড ওয়েতে এখানে একটু চিন্তা করছি যে আসলে এই এল জিনিসটাকে এভাবে সূত্রের মাধ্যমে বাকি প্রত্যেকটা কেসে প্রমাণ করা যাবে। ঠিক আছে, আমরা এখানে একটু সিম্পলিফাইড ওয়েতে চিন্তা করব। এই যে এল বলতেছি, যে এল জিনিসটা, এই লেন্থটা, এখানে লেন্থটা আসলে কি? এই যে আমাদের বেসিক ফর্মুলাতে এখানে যে লেন্থটা ছিল, এই এল জিনিসটা আসলে কি? এই এলটা হচ্ছে, আমি যদি প্রিন্ট সাপোর্ট আঁকি, এখানে মোমেন্টের, যেহেতু প্রিন্ট সাপোর্ট, এখানে মোমেন্টের ভ্যালু 0, এখানেও মোমেন্টের ভ্যালু 0। এই জিরো মোমেন্ট এবং জিরো মোমেন্টের পয়েন্টের মাঝখানে ডিসটেন্সকে আমরা বলতেছি এল। ঠিক আছে, এই জিরো মোমেন্ট এবং জিরো মোমেন্টের মাঝখানের পয়েন্টকে আমরা বলতেছি এল। এখান থেকে আমরা বলতে পারি যে আমরা ইউলার ইকুয়েশনের এলটাকে ডিস্টেন্স বিটুইন সাকসেসিভ পয়েন্টস অফ জিরো বেন্ডিং চিন্তা করতে পারি, জিরো বেন্ডিং এর মোমেন্টের চিন্তা করতে পারি। তাহলে এইভাবে প্রত্যেকটা সূত্রে জিরো বেন্ডিং মোমেন্টের পয়েন্ট গুলোর মাঝখানে ডিস্টেন্সটা যেহেতু ডিফারেন্ট, আমাদের এল এর পরিবর্তে ইফেক্টিভ লেন্থ এল ই এই জিনিসটা চলে আসে। যেমন একটা ফিক্সড কলাম যদি থাকে, দুই পাশ ফিক্সড কলাম যদি থাকে, এটার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা হয় এরকম। তো এখানে এদিকে মোমেন্টের একটা ভ্যালু আসে, এখানে মোমেন্টের একটা ভ্যালু থাকে, এখানেও মোমেন্টের একটা ভ্যালু থাকে। কিন্তু জিরো মোমেন্ট তাহলে পাচ্ছি এই পয়েন্টটাতে, হ্যাঁ একটু ভুল আছে এরকম, সরি, এখানে জিরো মোমেন্ট, এখানে জিরো মোমেন্ট। তো আমরা যদি এটা মোমেন্ট ডায়াগ্রাম আঁকি, ডিসটেন্সটা হয় 0.5 এল এর মতো। এটা কিন্তু ম্যাথমেটিক্যালি এর আগের প্রবলেম গুলো যেভাবে প্রমাণ করা আছে সেভাবে প্রমাণ করা যায়, বাট আমরা একটু সিম্পলি ভিজুয়ালাইজ করতেছি, যেহেতু আমরা এখানে বাকি প্রমাণগুলো করি নাই ম্যাথমেটিক্যালি। তাহলে এখানে আমরা বলতে পারতেছি দুইটা ফিক্সড এন্ড কলামের জন্য এখানে ইফেক্টিভ লেন্থটা হচ্ছে 0.5 এল। একইভাবে একটা ফিক্সড ফ্রি কলাম যদি হয়, এখানে যদি লোড দেই, ঠিক আছে, ধরো এটা বাঁকবে, এইটার মোমেন্ট ডায়াগ্রামটা কেমন হয়, এটা এইভাবে বাঁকে, ঠিক আছে, ধরো এইভাবে কোন এইভাবে বাঁকবে কলামটা। এইখানে মোমেন্টের ভ্যালু 0, এখানে মোমেন্টের একটা ভ্যালু আছে, right? আমরা যদি এই ছবিটা দেখি, আমরা যদি ভিজুয়ালাইজ করি, এই কলামের একটা মিরর ইমেজ পিছনের দিকে আছে, এই পয়েন্টটাতে ফ্রি এন্ডে মোমেন্টের ভ্যালু 0, এই ফ্রি এন্ডে মোমেন্টের ভ্যালু 0। জিরো পয়েন্টের মোমেন্ট, জিরো বেন্ডিং মোমেন্টের দুটা পয়েন্টের মাঝখানে ডিফারেন্স হচ্ছে 2l। তাহলে ফিক্সড এন্ডেড কলামের মাঝখানে ওই দুটা ফিক্সড এন্ডেড কলামের জন্য ইফেক্টিভ লেন্থটা হচ্ছে টুয়াইস এল। এটাও ম্যাথমেটিক্যালি প্রমাণ করা যাবে। ঠিক আছে, তাহলে আমি দেখলাম যে কলাম গুলোতে ইফেক্টিভ লেন্থটা ডিফারেন্ট। আমরা যদি এইটাকে বেস ধরি, তাহলে দেখতেছি যে এখানে দ্বিগুণ, এখানে এটা এটা 0.7 গুণ, এটা 0.5। আমরা এখানে যে ফ্যাক্টরটা আছে 2, এখানে 0.7, এখানে 0.5, এটাকে একটা কে দিয়ে রিপ্রেজেন্ট করি। এখানে কে এর ভ্যালু 2, এখানে কে এর ভ্যালু 1, এখানে কে এর ভ্যালু 0.7, এখানে কে এর ভ্যালু 0.5। এই কেটাকে বলা হয় ইফেক্টিভ লেন্থ ফ্যাক্টর।
তাহলে আমরা যেটা বুঝলাম, সাপোর্ট কন্ডিশনের সাথে সাথে এল এর পরিবর্তে আমার ইকুয়েশনে একটা ইফেক্টিভ লেন্থ আনতে হচ্ছে। পিন সাপোর্ট থেকে যদি অন্য কোনো সাপোর্টে চলে যায়, সেটার ক্ষেত্রে আমাদের ইফেক্টিভ লেন্থটাকে আমরা যদি এখন কে এল দিয়ে রিপ্রেজেন্ট করি, সূত্রটা যেভাবে চেঞ্জ হবে, পাই স্কোয়ার ইআই ডিভাইডেড বাই কে এল স্কোয়ার, পাই স্কোয়ার ই ডিভাইডেড বাই কে এল বাই আর। লেন্থের পরিবর্তে এখন চলে আসতেছে ইফেক্টিভ লেন্থ কে এল, এই জিনিসটা চলে আসতেছে, কেটা সাপোর্ট কন্ডিশনের উপরে ডিপেন্ড করে। এভাবে আমরা সূত্রটাকে চেঞ্জ করতেছি কনসিডারিং সাপোর্ট কন্ডিশন। এবং আগের মতো স্লেন্ডারনেস রেশিও বলতে এখন বলতেছি কে এল বাই আর কে আমরা বলছি স্লেন্ডারনেস রেশিও। কে এল বাই আর কে বলতেছি আমরা স্লেন্ডারনেস রেশিও, যেখানে আরটা হচ্ছে মিনিমাম রেডিয়াস অফ জাইরেশন, এল হচ্ছে লেন্থ, কে হচ্ছে ইকুইভ্যালেন্ট লোড ফ্যাক্টরটা, পাই আর ই তো জানি, ই হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি, পাই তো পাই এটা 3.1416 ডট 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 ডট। আমরা এখন কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম করি, আমাদের বিষয়টা বুঝতে সুবিধা হবে কিভাবে এই দুটো সূত্র কি ইউজ করে। একটা A36 স্টিল মেম্বার দেয়া আছে নিচের ছবিতে। এই কলামটা, A36 স্টিলের তৈরি। A36 স্টিল মানে এইটার ইল্ড স্ট্রেস হচ্ছে 36 কেএসআই। এভাবে ডেজিগনেশন আছে, প্রত্যেকটা ডেজিগনেশনের মানই আছে, যেমন A5792 এরকম কিছু কিছু ডেজিগনেশন আছে। এগুলো স্টিলের গাইডলাইনে স্টিল দেয়া আছে, তোমরা এএসটিএম এর গাইডলাইনে পাবা, তারপরে এআইএস এর গাইডলাইনে পাবা এগুলোর মানে কি। তাহলে এই কলামটা হচ্ছে ডাব্লিউ 8x31। বলছে the largest axial load it can support before it either buck against buckle or steel yield। এটা বাকলিং অথবা ইল্ড রেজিস্ট করে কতটুকু লোড সাপোর্ট করতে পারে সেফলি, কতটুকু লোড, সর্বোচ্চ কতটুকু লোড সেটা নিতে পারে কনসিডারিং বাকলিং অর স্টিল ইল্ড। এই ক্রস সেকশনের প্রপার্টি ধরে রাখবে টাই সেকশন। এখানে যদি স্ট্যান্ডার্ড আই সেকশন না হয়, যদি ডাইমেনশন দিয়ে দিত, তাহলে এখান থেকে আমরা এক্স ওয়াই প্রপার্টি বের করে দিতে পারতাম। এখন এই W8x31 একটা স্ট্যান্ডার্ড সেকশন, এটার প্রপার্টি গুলো আমাকে পিক করতে হবে। কিভাবে পিক করব, এটা পপআপ স্যারের বইয়ের পিছনের দিকে দেখবা কিছু চার্ট আছে, সেখান থেকে নিয়ে যেতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি যেখান থেকে বানাইছে এই চার্টটা সেটা হচ্ছে এখান থেকে। এটা হচ্ছে এএসসি স্টিল ম্যানুয়ালটা, এখান থেকে সেকশন প্রপার্টি গুলো নেওয়া হয়। তো এরকম বিভিন্ন ধরনের সেকশনের প্রপার্টি দেওয়া আছে, যেমন ডাব্লিউ শেপ মানে হচ্ছে যেটা আমাদের লেখা ডাব্লিউ মানে হচ্ছে হোয়াইট ফ্রেঞ্চ মানে এটার এই যে ফ্রেঞ্চটা চওড়া হয় অনেক, ঠিক আছে। স্ট্যান্ডার্ড সেকশন গুলোর ফ্লেঞ্জটা অনেক ছোট হয় সাইজে, আর হোয়াইট ফ্লেঞ্জটা বড় হয়। এটা এইগুলো কলাম, তারপরে বিম হিসাবে এগুলোকে ব্যবহার করে। তো এখন আমরা যে সেকশনটা 8-31 সেকশনটাকে খুঁজতেছি, 24-21 পর্যন্ত এই পেজে, এখানে নাই, এখানে 21 থেকে 18 নাই, 16 থেকে 100 থেকে শুরু হয়েছে নাই, 14 থেকে 12 নাই, 6 থেকে 10 নাই, 8 থেকে 14 4, তাহলে এখানে এর আগের পেজে পাবো। দুটো পেজ লাগায় একটা সেকশনের প্রপার্টি দিয়ে থাকে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড যে টেবিলটাতে, সেখানে দুইটা পেজ লাগায় একটা সেকশনের প্রপার্টি দেওয়া থাকে। প্রথম পেজে থাকে শেপটার নাম, এরিয়া, ডেপথ, ওয়েভ, ফ্রেঞ্চ, ডিসটেন্স, আর পরের পেজে থাকতেছে এটার সেকশনাল প্রপার্টি যেগুলো লাগে এগুলো। আমাদের, আমরা চাইলে ফর্মুলাটা একটু লিখে দেখি আমার কি লাগবে, পিক করা লাগবে কি। আচ্ছা, আগে সেকশনটা বলে, আমাদের হচ্ছে 8-31 সেকশন, মানে হচ্ছে এই সেকশনটা, এই সেকশনের প্রপার্টি গুলো লাগবে। ফর্মুলাটা কি, পিসিআর সমান সমান পাই স্কয়ার ই আই ডিভাইডেড বাই কে এল স্কয়ার।
তো আমার কি কি লাগবে, আর একটা বলছে স্ট্রেস বের করতে। তো আমার এখানে লাগবে 831 সেকশনের এরিয়াটা কত, 9.13 ইঞ্চি স্কয়ার। তারপরে হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া লাগবে এখানে আই। আইটা দেখা যাচ্ছে আইটার 2 অ্যাক্সিস বরাবর দুইটা মান আছে। আইটার 2 অ্যাক্সিস বরাবর দুইটা মান আছে, তাহলে আমি দুইটাই পিক করব। আই এক্স এক্স সমান সমান 110 ইঞ্চ টু দি পাওয়ার 4, আই ওয়াই সমান সমান 37.1 ইঞ্চ টু দি পাওয়ার 4। যেহেতু এই কলমটা পিন সাপোর্টেড, কোয়েশ্চেনে বলে দিচ্ছে এখানে একটা পিন দিয়ে কানেক্টেড, পিন বা বোল্ট দিয়ে কানেক্টেড, এখানে একটা পিন বা বোল্ট দিয়ে কানেক্টেড, পিন কানেক্টেড কলাম, তাহলে কে এর ভ্যালু হচ্ছে 1। এই কলামটার W8 সেকশনের সেকশনাল প্রপার্টিগুলো যদি লিখি, এরিয়া আই এক্স স্কয়ার আই বাই স্কয়ার। এখন কোন অ্যাক্সিস বরাবর ডিজাইন করব? দেখো আই এক্স একটার মান বড়, আই এক্স আই আই এর একটা মান ছোট। যেটার মানটা ছোট সেটাকে বলা হয় উইক অ্যাক্সিস। এই বরাবর প্রপার্টি কম, ঠিক আছে? মানে সেকশনাল প্রপার্টিটা উইক এই বরাবর। আমাকে ডিজাইন করতে হবে আই ওয়াই বাই বরাবর। একটু পিছনে একটু কারণটা দেখি। আর সমান সমান রুট ওভার আই বাই এ। আই এর মান যত কম আর এর মানও তত কম, আই এর মান যত কম আর এর মানও তত কম, এবং এল বাই আর এর মান বাড়বে। আর এর মান ছোট হলে এল বাই আর বা স্লেন্ডারনেস রেশিওটা বাড়বে। আমরা যখন ডিজাইন করি, ওয়ার্স কন্ডিশনটা নিয়ে যেহেতু চিন্তা করে ডিজাইন করতেছি, আমার এখন উইক অ্যাক্সিস বরাবর ডিজাইন করতে হবে। ফেল করলে আগে ফেল করবে উইক অ্যাক্সিস বরাবর, তাহলে ব্যাকলিং উইল ওয়ার্ক অ্যাবাউট দ্য ওয়াই ওয়াই অ্যাক্সিস। ওয়াই ওয়াইটা হচ্ছে এখানে উইক অ্যাক্সিস। তাহলে ফর্মুলাটা কি, পাই স্কয়ার ইআই ডিভাইডেড বাই কে এন স্কয়ার। যেহেতু যেহেতু আমরা এখন ওয়াই অ্যাক্সিস বরাবর ডিজাইনে চলে গেছি, আমার এখন কি লাগবে, আই ওয়াই অথবা আই মিনিমাম, যেটাই বলো না কেন, আমার এখন এই প্রপার্টিটা লাগবে। আমরা যদি এখান থেকে সলভ করি, মান আসে এত কি। তো স্ট্রেস হচ্ছে কি ফোর্স ডিভাইডেড বাই এরিয়া, যদি করি মানটা আসে 56.1 কেএসআই, যেটা কিনা ইল স্ট্রেস A30 এএসআই থেকে বড়। 56 কেএসআই আসে, যেটা 36 কেএসআই থেকে বড়। এই ভ্যালুটা থেকেই বুঝতে পারতেছি যেহেতু বাকলিং এর স্ট্রেস লাগে বেশি, বাকল করতে বেশি স্ট্রেস লাগে কম্পেয়ার টু হচ্ছে নর্মাল স্ট্রেস বা বেন্ডিং স্ট্রেস, তাহলে অবশ্যই বেন্ডিং স্ট্রেস আগে ফিল করবে। এভাবে চিন্তা করো, একটা লোক 15টা 15 কেজি বা বোঝা বইতে পারে, 15 কেজি বোঝা বইলে সে বেঁকে যাবে, কিন্তু 10 কেজি বোঝা দেওয়ার পরেই সে ফিট হয়ে যেতেছে, তাহলে সে কখনো কি 15 কেজি পর্যন্ত যাইতে পারে? 15 কেজিতে দিলে সে বাঁকা হয়ে যায়, তো 10 নিলেই তো সে পারতেছে না, ও তো কখনো 15তে যাওয়ার প্রশ্ন আসে। তাহলে আমাদের বুঝতে পারতেছে এখানে ফেলিয়ারটা হবে ক্রিটিক্যাল লোডের সাপেক্ষে। তারপরে আবার আমরা এখন দেখতেছি যে এই A36 স্টিলের ইল্ড স্ট্রেস হচ্ছে S36 বা 40 কে আছে, ঠিক আছে? আর আমাদের সেকশনটা ইল্ডিং এর ক্ষেত্রে বা ম্যাটেরিয়াল ফেল করাতে কতটুকু লোড লাগে, লোড ম্যাটেরিয়াল ফেল করাইতে লোড লাগবে 36 কেএসআই কে আমাদের এরিয়া দিয়ে গুণ দিতে হবে, স্ট্রেস ইনটু এরিয়া।
এখান থেকে পাইলাম। তাহলে এই দুইটা ভ্যালু পি এর দুইটা ভ্যালুর মধ্যে যেটা ছোট, এটা অবশ্য আমরা আগেও বুঝছিলাম যে এখানে অ্যান্সারটা কি হবে, বাকলি এর জন্য অ্যান্সারটা হবে। তাহলে পাইছি এইটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন। এই অঙ্কটা নিয়ে কি আরো কোনো প্রশ্ন আছে? স্যার এই যে আই মিনিমাম হলে আর মিনিমাম হয়, এটা যদি একটু আরেকবার রিপিট করতেন। আর সমান সমান রুট আর ওভার আই হচ্ছে বাই স্যার, এ। আই এর মানটা যত কমবে আর এর মানটাও তো কমবে, যেহেতু আই বাই এ, তাহলে আই এর ভ্যালু যদি কমে আই এর মানটাও কম হবে না? এই অঙ্কে যদি করে দেখো, যদি এখানে করি নাই, তো ওয়েট করো, এখানে যদি দেখি ম্যানুয়ালি যদি ক্যালকুলেট করতাম আর সমান সমান রুট ওভার, আমরা যদি আর এক্স এক্স বলতাম কি আসতো, আই এক্স এক্স ডিভাইডেড বাই এরিয়া রুট ওভার 110 বাই 9.13। আর আর ওয়াই ওয়াই হইতো কি আই ওয়াই ওয়াই বাই এ বা 37.1 বাই 9.13। অবশ্যই এই ভ্যালুটা বড় হইতো, এই ভ্যালুটা কম হইতো, কিন্তু ক্যালকুলেট করা লাগতেছে না, খালি চোখে বুঝতে পারতেছি। তাহলে আরটা হচ্ছে মিনিমাম, তো কে এল বাই আর against x axis আর কে এল বাই আর against y axis। যে একটু প্রশ্ন করছিল তাকে যদি একটু জিজ্ঞেস করি কোন ভ্যালুটা বড় আসবে, সেটা কি বলতে পারো নাকি ক্যালকুলেট করে দেখাইতে হবে? যে প্রশ্ন করছিল সে যদি একটু সাথে সাথে উত্তর দিতে বেটার হতো। ওয়াই অ্যাক্সিস এর সাপেক্ষে আর এক্স অ্যাক্সিস কোন মানটা বড় আসবে? হ্যালো, স্যার বুঝতে পারতেছি না স্যার। এটা কি বুঝছো যে আর ওয়াই এর মানটা কম আসবে এখানে? জি স্যার। নাকি ক্যালকুলেট করে দেখাবো? আচ্ছা, ক্যালকুলেটর আছে সাথে কারো? এখানে মানটা বলো কত আসে, তোমাকে করেই দেখা যেতে, তুমি মুখের কথায় বিশ্বাস করতেছো না। এই মানটা আসলে ছোট হবে, কত আসে? 2.02 কোনটা? নিচেরটা। কত আসে বললা? 2.02 আর উপরেরটা? 3.47। তো বুঝতেই পারতেছো আই ওয়াই এর মান কম হলে তো আর এর মান কম হবে। এখন এখানে চলে যাই কে এল বাই আর, স্লেন্ডারনেস রেশিও। কে এর মান হচ্ছে 1, লেন্থ হচ্ছে 12 ফিট, মানে 12 × 12 ইঞ্চিতে নিয়ে গেলাম। ইঞ্চিতে নিয়ে যাওয়ার জন্য, ফিট থেকে ইঞ্চিতে নিয়ে যাওয়ার জন্য 12 দিয়ে গুণ দিচ্ছি, ডিভাইডেড বাই এক্স এক্সিস এর সাপেক্ষে নিচ্ছি, তাহলে আর এক্স 3.47। এই মানটা কত আসে? আর এটা 1 × 12 × 12 ডিভাইডেড বাই 2.02, এখানে মানটা কত আসে? যেটা একটু বলো তো কত কত আসে, এটা কিন্তু 12 × 12। স্যার উপরেরটা 41.49। 41.5 বললাম, নিচেরটা 71.29। 71.3 বললাম আপাতত, ঠিক আছে, যেহেতু লেখার জায়গা নেই। তাহলে বলো কোন দিকে স্লেন্ডারনেস রেশিও বেশি, উপরেরটা স্লেন্ডার বেশি না নিচেরটা বেশি স্লেন্ডার? ওয়াই অ্যাক্সিস এর সাপেক্ষে কি স্লেন্ডারনেস বেশি নাকি এক্স অ্যাক্সিস এর সাপেক্ষে স্লেন্ডারনেস বেশি? Y এর। তাহলে ফেল, যদি ওয়াই অ্যাক্সিসটা হচ্ছে উইক অ্যাক্সিস, এখানে ফেল করবে। এছাড়াও আমরা যখন এটা বের করতেছি আই ওয়াই, আই এক্স যদি নিতাম তখন তো এটা হয়তো কি 110, এই ভ্যালুটা আরো বড় হতো, ঠিক আছে, তাহলে আরো সেফ থাকতো। তো আমরা এটার জন্য যখন ডিজাইন করি আমরা উইক অ্যাক্সিস এর সাপেক্ষে ডিজাইন করি। তো এটাই বলতেছিলাম, আর এর আই এর মান ছোট হলে আর এর মান ছোট হবে, এল বাই আর এর ভ্যালুটা ম্যাক্সিমাম হবে। এটার জন্য আমরা আর এত জিনিস ক্যালকুলেট করে দেখিনি, যেহেতু লজিকটা বুঝতেছি
সরাসরি ওয়াই অ্যাক্সিস এর সাপেক্ষে ক্যালকুলেটটা করছি, যেহেতু ওয়াই অ্যাক্সিস এর সাপেক্ষে ইয়া হবে, এই কি বলে, স্লেন্ডার বেশি হবে। তো যে প্রশ্ন করছিলে সে কি বুঝতে পারছো? জি স্যার। ঠিক আছে। আর কারো এই অঙ্কটাতে কোথাও প্রশ্ন আছে নাকি আমরা আগায় যাব? আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। এটা আমি একটু এখানে যেভাবে করছি এটা হচ্ছে বইয়ের নিয়মে করা, একটু শর্টকাটে করা। আমি একদম বেসিক থেকে প্রবলেমটা তোমাদেরকে একটু বলবো, যেভাবে এই অঙ্কটা করছি একই প্রসেসে এখানে এই অঙ্কটা করব। এখানে বলা আছে যে ডাব্লিউ 150 ইন্টু 24 স্টিল কলাম, যেটা 8 মিটার লং। এটা হলো বুঝতেছি এখানে এসআই ইউনিটের সব দেয়া আছে। তো এসআই ইউনিটের জন্য সেকশন প্রপার্টি দেয়া থাকে। আমরা এখন এসআই ইউনিটের জন্য প্রবলেম দেখছি। বলতে এই কলামটা 8 মিটার লম্বা। কলামটা ছবি থেকে দেখতে পাচ্ছি 8 মিটার লম্বা। এই ছবিটা নাও দেওয়া থাকতে পারে, ছবিটার কোনো দরকারও নেই, প্রশ্ন থেকেই বোঝা যায়। বলছে কলামটা উপরে এবং নিচে ফিক্সড, কলামটা 8 মিটার লম্বা। যেহেতু ওয়াই অ্যাক্সিস বরাবর উইক অ্যাক্সিস থাকে, তো ওয়াই অ্যাক্সিস বরাবর স্ট্রেংথটা বাড়ানোর জন্য আমরা ঠিক কলামের মিড হাইটে দুইটা ব্রেসিং দিয়েছি। এখানে একটা মেম্বার দিয়ে এখানে একটা মেম্বার দিয়ে ব্রেস করা আছে, যাতে সেটার স্ট্রেংথ বাড়ে, কিছুটা ওয়াই অ্যাক্সিস বরাবর স্ট্রেংথ বাড়ে। এটা ব্রেসিং দিয়ে দিচ্ছি। বলছি যে ব্রেসিংটা আমাদের এই কলামের সাথে পিন কানেক্টেড, মানে এখানে যে কানেকশনটা, এই কানেকশনটা হচ্ছে পিন টাইপ কানেকশন। এই ব্রেসিং গুলো আমাদের এই ভাবে না লিখে আসলে এভাবে দেখানো উচিত। ব্রেসিং গুলো আমাদের এই ইয়াটার সাথে পিনড ওয়েতে কানেক্টেড, ব্রেসিং গুলো আমাদের কলামটার সাথে পিনড ওয়েতে কানেক্টেড। বলছে ডিটারমাইন দ্য লোড ইট ক্যান সাপোর্ট। আচ্ছা, ও প্রিভিয়াস অঙ্কে একটা জিনিস একটু বলে নেই, যদিও এক্সপ্লিসিট ছিল বিষয়টা। দেখো, তাহলে আমি কিন্তু বুঝতে পারছি যে এই এই প্রবলেমটা কিন্তু, এই কলামটা কিন্তু বাকল হয়ে ফেল করবে না। কলামটা যেহেতু বাকলিং স্ট্রেসটা ইল্ড স্ট্রেস থেকে বেশি, কলামটা ফেল করবে কিসে? ম্যাটেরিয়াল ফিল দিয়ে ফেল করবে। তো আমরা কি করলাম, এই ইল্ড স্ট্রেসটাকে এরিয়া দিয়ে গুণ দিলাম, 328 আসে। তাহলে এইটা হচ্ছে অ্যান্সার। দ্য লার্জেস্ট অ্যাক্সিয়াল লোড, সর্বোচ্চ কতটুকু লোড সে সেফলি নিতে পারবে? 328এই সে ক্রাশড হয়ে যাবে। তাহলে তো কখনো 512 পর্যন্ত তো সে চাইতেই পারবে না। তাহলে এখানে কিন্তু অ্যান্সারটা হচ্ছে এটা আসলে উল্লেখ করে দিতে হবে। এটা যদি না বলো, শুধুমাত্র দুটো বের করে রাখলে কিন্তু হচ্ছে না। অবশ্যই স্পেসিফিক ওয়েতে অ্যান্সারটা বলতে হবে। দেখো আমি বলতে হবে যে the largest load it can support is 328.68 কি, এভাবে অ্যান্সারটা উল্লেখ করে দিতে হবে এই টাইপের অঙ্ক। ঠিক আছে? তো এখানে যেটা বলছিলাম সেটা তো আবার একটু ফেরত আসে। এখানেও এক ডিটারমাইন দ্য লোড ইট ক্যান সাপোর্ট, যে লোডটা এটা ক্যারি করতে পারবে, যাতে কলামটা বাকলো না করে, ম্যাটেরিয়ালটাও ফেল না করে। ইএসটি দেয়া হচ্ছে 200 জিপিএ, আর সিগমা ওয়াই হচ্ছে যে স্টিলটা ব্যবহার করছি সেটা 410। এটা মনে রাখবো, যদি কখনো দেয়া না থাকে এটা ব্যবহার করতে পারবো। স্টিলের জন্য যেমন মডুলাস অফ ইলাস্টিসিটি হচ্ছে 29,000 কেএসআই, আর মডুলাস অফ ইলাস্টিসিটি একেবারে হচ্ছে 200 জিপিএ এসআই ইউনিটে। এই দুটো ভ্যালু মনে রাখতে পারবো। তো আমি এখন এই কলামটাকে একটু আঁকি। একটা হচ্ছে এক্স এক্স অ্যাক্সিস বরাবর, এক্স অ্যাক্সিস বরাবর কলামটা দেখতে কেমন? এক্স অ্যাক্সিস বরাবর কলামটা দেখতে হচ্ছে এরকম, পিনে একটা দুই পাশে ফিক্সড একটা কলাম। ওয়াই ওয়াই অ্যাক্সিস বরাবর কলামটা দেখতে কেমন? ওয়াই ওয়াই অ্যাক্সিস বরাবর কলামটা দেখতে হচ্ছে এরকম। মাঝখানে, ঠিক মাঝখানে ব্রেসিং দেয়া আছে। ঠিক আছে, এরকম পিন সাপোর্ট ব্রেসিং। এটা হচ্ছে ওয়াই ওয়াই অ্যাক্সিস। তো এখন যদি ক্যালকুলেট করি, এখানে লেন্থ হচ্ছে এল, এই কলামটার লেন্থ হচ্ছে এল, সমান সমান কত? 8 মিটার।
এটা যেহেতু ফিক্সড কলাম, এখানে কে এর ভ্যালু হচ্ছে 0.5। এটা একটা স্ট্যান্ডার্ড স্টিল সেকশন। এটার আই অ্যাক্সেস হচ্ছে 13.4 আর 1.3। এটার ওই আগের মতো গিয়ে আমরা এটা স্ট্যান্ডার্ড প্রপার্টি নিতে পারবো। এটার আই অ্যাক্সেস হচ্ছে 13.4 ইন্টু 10⁶ মিলিমিটার টু দি পাওয়ার 4 এরকম পাইলাম। তো কেন তাহলে এখন যে সূত্রটা পিসিআর সমান সমান পাই স্কয়ার ইআই ডিভাইডেড বাই কে এল স্কয়ার। এখানে যেহেতু এক্স অ্যাক্সিস এর সাপেক্ষে বের করতেছি, এটা হবে এক্স অ্যাক্সিস। এখানে কে এর ভ্যালু 0.5, এখানে এল এর ভ্যালু 8। আমি বলতে বলতে কেউ এটা একটু ক্যালকুলেট করে ফেললে ভালো হয়। আট মিটার, তো এটাকে এটাকে মিলিমিটার নিয়ে প্রথম 8000 মিলিমিটার 200 জিপিএ গিগা প্যাসকেল থেকে নিয়ে যাবে এমপিএ তে। এমপিএ তাহলে নিউটন মিলিমিটার স্কয়ারে চলে আসবে। দেখি বের করতে পারো কিনা। প্যাসকেল, বা এখান থেকে বলা যায় 200 ইন্টু 10⁶ বা এমপিএ, সরি 10⁻³ এমপিএ। এখন পাশের ছবিটাতে যদি দেখি কি আসে, এখানে কলাম কিন্তু দুইটা। দেখো আনব্রেসড লেন্থ, একটা সাপোর্ট থেকে আরেকটা সাপোর্ট পর্যন্ত লেন্থ হচ্ছে 4 মিটার। তাহলে এখানে এইটা একটা দুইটা কলাম। এখানে প্রথম কলামটার লেন্থ হচ্ছে 4 মিটার, পরের কলামটার লেন্থ হচ্ছে 4 মিটার, ঠিক আছে। যেহেতু দুইটার লেন্থ সেম, দুইটার সাপোর্ট কন্ডিশন সেম, আমার এখানে এই এবং প্রত্যেক এই কলামটারও একটা পাশ ফিক্সড, একটা পাশ হিঞ্জ বা পিন, আর নিচের কলামটারও একটা পাশ পিন, একটা পাশ হিঞ্জ। তাহলে আসলে একটা অংশ নিয়ে কাজ করলে হয়েছে। তাহলে এখানে দেখো সাপোর্ট কন্ডিশনটা কি, একটা পাশ ফিক্সড, একটা পাশ হিঞ্জড। তাহলে কে এর ভ্যালু আসে 0.7। ফিক্সড হিঞ্জড কলামের জন্য কে এর ভ্যালু হচ্ছে 0.7। এখানে কলামের লেন্থ হচ্ছে 4 মিটার। আই ওয়াই ওয়াই হচ্ছে 1.83 ইন্টু 10⁶ মিলিমিটার টু দি পাওয়ার 4। তাহলে পিসিআর সমান সমান সিমিলারলি পাই স্কয়ার ই আই, এখানে আই ওয়াই হবে তাহলে ডিভাইডেড বাই কে এল স্কয়ার। এখানে এল 4 মিটার, কে এর ভ্যালু এটা পাইলাম। এটা একটু বের করো। এরপরে আমরা তাহলে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস বরাবর বের করলাম। এরপরে আমি এখন ইল্ডিং এর ক্রাইটেরিয়া চিন্তা করি। ইল্ড স্ট্রেস হচ্ছে 410 এমপিএ। আমি হচ্ছে একদম কোনো কিছু চিন্তা না করে বের করছি। তাহলে এই ক্ষেত্রে ক্রিটিক্যাল লোডটা কত? আমি ক্রিটিক্যাল লোডটা এই ক্ষেত্রে বলি যদি, তাহলে কি হবে 410 ইনটু এরিয়া। এরিয়াটা কত আসছে সেটা একটু বলে নিই তোমাদের। এরিয়াটা হচ্ছে 3060 মিলিমিটার স্কয়ার এই সেকশনটা।
এরিয়া হচ্ছে 3060 মিলিমিটার স্কয়ার। তাহলে পিসিআর সমান সমান 410 ইন্টু 3060। ভ্যালু গুলো কত আসে ক্যালকুলেট করতে পারছি? এই পার্টটার অ্যান্সার কত আসছে? এটাকে যদি এ বলি, এখানে অ্যান্সারটা কত আসছে? So 1.6 into 10 to the power 6. 1 6 into 10 to the power 6. কি ইউনিটে আসছে? স্যার কিলো নিউটন আর নিউটনে আসলে 1653158 নিউটন। এটা কি নিউটনে আসছে না? হ্যাঁ স্যার এটা সবকিছু। নিউটনে আসছে। তাহলে আমাকে কিলো নিউটনে বলো। 1000 দিয়ে ভাগ দিয়ে যে অ্যান্সারটা পাইছো 10 টু পাওয়ার 6 দিয়ে 1000 দিয়ে ভাগ করে এটা অ্যান্সারটা আসবে নিউটনে। তো আমাকে এখানেও অ্যান্সারটা আসবে নিউটনে। আমাকে অ্যান্সারটা কিলো নিউটনে বলো। So 1653.158 কিলো নিউটন। 0.158 কিলো নিউটন। 15 আচ্ছা আমি দশমিকের পরে লিখতাম না, যেহেতু তোমাদের শুধু বোঝাচ্ছি এত কিলো নিউটন। এটা কত আসে? এখানেও তো জি সেমই। 200 ইন্টু 10 টু পাওয়ার 3 এমপিএ। স্যার 4.60 into 10 to the power 4 পয়েন্ট, আমি আসলে তোমার কথাটা শুনি। 60 into 10 to the power 11. তুমি এটাকে 1000 দিয়ে ভাগ করে আমাকে ইয়াতে বলো যে কত আসে। এখানে এল এর মান হচ্ছে 4 মিটার, কে হচ্ছে 0.7, কত 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 আসে মানে কিলো নিউটনে কত আসে? Uh, স্যার 460.74। 460 আমি আপাতত পরেরটা লিখলাম না, ঠিক আছে? বুঝো যে ওরা কিন্তু অবশ্যই তোমাদের লিখতে হবে। আমি মানে শুধুমাত্র এটা নিলাম। এটা কত আসে? এটাও অ্যান্সারটা হচ্ছে এত এমপিএ। এমপিএ মানে কি নিউটন পার মিলিমিটার স্কয়ার, এটা হচ্ছে মিলিমিটার স্কয়ার। অ্যান্সারটা আসবে নিউটনে। তাহলে আমার দরকার কিলো নিউটনে। কিলো নিউটনে অ্যান্সারটা কত আসে? 1254 কিলো নিউটন। 1254 কিলো নিউটন। 1254 কিলো নিউটন। ওয়ান টু ফাইভ ফোর কিলো নিউটন। তাহলে এখান থেকে বলো লার্জেস্ট লোড এই কলামটা কতটুকু লোড সে ক্যারি করতে পারবে, সর্বোচ্চ কতটুকু লোড সে ক্যারি করতে পারবে? অ্যান্সারটা কি হবে? এ হবে। না, এটা ল্যাঙ্গুয়েজটা বুঝার বিষয় আছে, এটার জন্য আমি ওটা বললাম। লার্জেস্ট লোড মানে এটা না সর্বোচ্চ সে কত লোড নিতে পারে। স্যার বি করতে পারবে স্যার বি করতে পারবে। 460। লার্জেস্ট লোড ইট ক্যান সাপোর্ট সো ইট ডাজ নট বাকল নর ম্যাটেরিয়াল ফেলস। 460টা যখন ক্রস করবে তখন তো এটা ওয়াই অ্যাক্সিস বরাবর সেকশনটা ফেল করে যাবে, এটা তো আর কাজ করবে না। 460ই তো সে ফেল করে যাবে, সে এর পরে আর কিভাবে কি নিবে? ঠিক আছে, আমাদের ল্যাঙ্গুয়েজটার মানে হচ্ছে এটা। তাহলে এইখানে অ্যান্সার হচ্ছে লিখতে হবে 460 কিলো নিউটন, এটা হবে অ্যান্সার। ঠিক আছে, দেখো তো এই অঙ্কটাতে কারো কোনো কনফিউশন আছে কিনা, থাকলে বলো।
ঠিক আছে, তাহলে হয়তো তোমাদের কোনো কনফিউশন নেই। আমি এখন এই অঙ্কেরটাতে একটা স্লাইট একটা চেঞ্জের কথা বলি। ওটা আমরা সলভ করবো না, শুধুমাত্র একটু চেঞ্জটা বলি। ধরো আমি এখনই চিন্তা করতেছি প্রবলেমটা, মনে হলো যে এটা চেঞ্জ করা যায় কি, দেখি। ধরো আমি এখন বললাম ব্রেসিংটা কলামের দুইটা জায়গায় আছে, এদিকে একটা ব্রেসিং দেয়া, এদিকে একটা ব্রেসিং দেয়া। তো এখন আমরা নিজেরা চিন্তা করি বলতে বলতে যে আসলে অঙ্কটা কিভাবে সলভ করা যাইতে পারে। এখানে দেখো বললাম, ধরো এত হচ্ছে 2, তাহলে 2, তাহলে বাকি কত কম থাকে 4 মিটার। এখন এই কলামটা, এই কলামটার উপরে হচ্ছে ফিক্স সাপোর্ট পিন সাপোর্ট, নিচের কলামটারও ফিক্স সাপোর্ট পিন সাপোর্ট, আবার লেন্থ দুইটা সেম, লেন্থ দুইটা সেম। মাঝখানের কলামটার লেন্থ আবার ডিফারেন্ট, আবার প্যাটার্নটাও ডিফারেন্ট। তাহলে আহ, মনে হয় যে তিনটা কলামকেই এখানে একই ভাবে কি ক্যালকুলেট করা যাবে বলে মনে হয়, নাকি কিছু ডিফারেন্স আনা উচিত? মনে হচ্ছে কিছুটা ডিফারেন্স আনা উচিত। আমাদের 1 এবং 3টা সেম, 1 এবং 3-এর জন্য আগের 1 এবং 3, এই সরি 1 এবং 2 কলামটা হবে 1 এবং 2, 1 এবং 2-এর জন্য দুইটাই হচ্ছে ফিক্সড আর পিনড, এবং লেন্থ হচ্ছে কত, দুইটা কলামেরই 2 মিটার। এখানে দুইটা কলামেরই লেন্থ হচ্ছে 2 মিটার। কে হচ্ছে ফিক্সড পিনড, তাহলে কে এর মান হচ্ছে 0.7 পাইলাম। আই বাই তো আগের মতো যা আছে তাই থাকতেছে। পরবর্তীটা যেটা 1, 3 যে কলামটা, সেটা আবার আরেক কাহিনী। 1, 3 না, ভুল লিখলাম, শুধু 3 যেটা, সেই কলামটার ক্ষেত্রে এখন বিষয়টা হচ্ছে কি, লেন্থ হচ্ছে কত, 4 মিটার। কে কত, এটা হচ্ছে দেখো উপরেও পিন নিচেও পিন, তাহলে কে এর মান হচ্ছে কত, 1। এই কলামটা তাহলে এখন 1 থেকে 3-এর 1 আর 2 কলামটার জন্য একবার সলভ করতে হবে, 3 কলামের জন্য একবার পিসিআর বের করতে হবে। আসলে তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে তোমরা একটা লজিক্যাল ওয়েতে পৌঁছাতে পারবে, যে তোমাদের হয়তো এত কিছু করা লাগবে না। কিন্তু যেহেতু আমরা এখন নিউবি, আমাদের করা উচিত কি, যে ভেঙে 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 ক্যালকুলেট করো। আমরা 1 আর 2 কলামের জন্য একটা করলাম, 3 কলামের জন্য একটা করলাম, এখান থেকে পিসিআর পিসিআর দুটো করে আলাদা করে বের হবে। তারপর দেখবো হচ্ছে কোনটা সবচেয়ে কম, সে ওই পরিমাণ লোড নিতে পারবে। কথাটা কি বুঝতে পারছো যে এই অঙ্কটা কিভাবে চেঞ্জ হইতে পারে? কারো কি এই জায়গাটাতে কোনো কনফিউশন আছে যা বললাম এখন? আরেকটা প্রবলেম হচ্ছে, এখানে দুইটা অ্যাঙ্গেল সেকশন দেওয়া আছে। অ্যাঙ্গেল সেকশন গুলো হচ্ছে মিলিমিটার ইউনিটে 127, 76, 12.7। এই অ্যাঙ্গেল সেকশন গুলো দিয়ে একটা পিন এন্ডেড কলাম তৈরি করা আছে, যে কলামটার লেন্থ হচ্ছে 4.5 মিটার। বলছে the total compressive load required to buckle the two members, কতটুক লোডে কলাম দুইটা বাকল করবে, কতটুক লোডে কলাম দুইটা বাকল করবে। সোজা কথা বলে দিছে, যদি অ্যাঙ্গেল সেকশন দুইটা আলাদা আলাদা কাজ করে, ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে, আর যদি দুইটা রিভেট করে তাহলে একত্রে কাজ করে। রিভেট, বোল্ট, ওয়েল্ড যেটাই বলি না কেন, একত্রে কাজ। এখন কোথায় আছে 127, 76, 12.7, এই সেকশনটার প্রপার্টি লাগবে। তো অ্যাঙ্গেল সেকশন হচ্ছে একটা
আনসিমেট্রিক সেকশন। অ্যাঙ্গেল সেকশন কিন্তু একটা আনসিমেট্রিক সেকশন। আনসিমেট্রিক সেকশন নিয়ে আমি প্রিভিয়াস চ্যাপ্টারে একটা কথা বলছিলাম তোমাদের, যে আনসিমেট্রিক সেকশন গুলো যেমন এটার, দেখো এখানে এক্স অ্যাক্সিস বরাবর প্রপার্টি দেয়া আছে, ওয়াই অ্যাক্সিস বরাবর প্রপার্টি দেয়া আছে, আবার একটা জেড জেড অ্যাক্সিস বরাবর প্রপার্টি দেয়া আছে। এই রিলেটেড আমি ছোট করে একটা কথা বলছিলাম, আনসিমেট্রিক সেকশন গুলোর একটা বৈশিষ্ট্য হচ্ছে, যেমন এখানে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস বরাবর ধরো মোমেন্ট অফ ইনার্শিয়া তুমি ক্যালকুলেট করতে পারতেছো, বাট যে কোনো একটা, আর জেড অ্যাক্সিস আছে, যে কোনো থিটা অ্যাঙ্গেলে একটা অ্যাক্সিস আছে যেখানে ম্যাক্সিমাম, আবার কোন একটা অ্যাঙ্গেলে আবার আছে যেখানে মিনিমাম মোমেন্ট অফ ইনার্শিয়া কাজ করে, কোথাও ম্যাক্সিমাম কোথাও মিনিমাম মোমেন্ট অফ ইনার্শিয়া এই সেকশনটা কাজ করে, যেটা আমরা চাইলে মোর সার্কেলের মাধ্যমে বের করতে পারি। ঠিক আছে, এটা করা যায়, কিন্তু যেহেতু এটা একটা স্ট্যান্ডার্ড সিল সেকশন, এটা অলরেডি ক্যালকুলেট করে দেয়া আছে, এই সেকশনটার প্রপার্টিটা অলরেডি ক্যালকুলেট করে দেয়া আছে। তো যখন আমাদের অ্যাঙ্গেল সেকশন টাইপ আনসিমেট্রিক সেকশন নেওয়া লাগে, এটার মিনিমাম প্রপার্টিগুলি, মিনিমাম যে ক্যাপাসিটিগুলি, মিনিমাম ক্যাপাসিটি এইগুলি হচ্ছে জেড অ্যাক্সিস বরাবর কাজ করে মিনিমাম, এবং সেটা আমাদের আর কষ্ট করে ক্যালকুলেট করতে হয় না, যেহেতু একটা স্ট্যান্ডার্ড সেকশন, এটার প্রপার্টিটা দেয়া থাকে, তাহলে আমাদের এই সেকশনটার জন্য যে মিনিমাম মোমেন্ট অফ ইনার্শিয়াটা আসবে সেটা আসবে জেড অ্যাক্সিস এর সাপেক্ষে অ্যাঙ্গেল সেকশনটা, আর মিনিমামটাও আসবে জেড অ্যাক্সিস এর সাপেক্ষে। ঠিক আছে, তারপরে এই গেল। তাহলে আমাদের যদি ডিজাইন করতে বলতো নরমালি আমাদের আই মিনিমাম আই জেড এর দিকে কাজ, কিন্তু এখানে একটা স্পেসিফিক আবার বলছে যে সেকশনটা কখনো একা কাজ করে কখনো আলাদা কাজ করে। তো আমার এই পার্টিকুলার অঙ্কে আরো কিছু প্রপার্টি লাগবে, সেটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়া, ওয়াই অ্যাক্সিস বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়া, আমাদের এরিয়াটা লাগে নিলাম, আর এক্সট্রা জিনিস যেটা লাগবে সেটা হচ্ছে সেন্ট্রয়েড। এক্স বার বার লোকেশনটা নিব, আর কিভাবে আমরা ওয়াই বার এই সেন্ট্রয়েডের লোকেশনটা দিব। ঠিক আছে, এক্স বার ওয়াই বার এটা ধরো পিক করলাম। এটা কিভাবে থাকে সেকশন প্রপার্টি যদি দেখায়, এরকম যদি একটা সিঙ্গেল সেকশন থাকে, এই হচ্ছে সেন্ট্রয়েডটা, এই ডিসটেন্সটা দেয়া থাকে এক্স বার বাম থেকে ডানে, আর এই ডিসটেন্সটা বটম থেকে উপর, এটা হচ্ছে ওয়াই বার। এভাবে সেকশন প্রপার্টিটা দেয়া থাকে একদম নিচ থেকে। তো আমরা যেটা বললাম, মিনিমাম মোমেন্ট অফ ইনার্শিয়াটা জেড অ্যাক্সিস এর সাপেক্ষে কাজ করে, মিনিমাম মোমেন্ট অফ ইনার্শিয়াটা জেড অ্যাক্সিস এর সাপেক্ষে কাজ করে, মিনিমাম রেডিয়াস অফ জাইরেশনও জেড অ্যাক্সিস এর সাপেক্ষে কাজ করবে। তো আমার ডিজাইন করার জন্য এটা লাগে, বাট এই অঙ্কে যেহেতু আরো কিছু বলছে, আমার এই ক্ষেত্রে আই এক্স আই ওয়াই এরিয়া, রেডিয়াস অফ এরিয়া এই এবং সেন্ট্রয়েড এই লোকেশন, এই প্যারামিটার গুলো আমরা পিক করলাম এই অঙ্কের জন্য। তা এখন প্রথমে চলে যাই, সেকশন প্রপার্টি গুলো লিখলাম, আই এক্স আই ওয়াই এরিয়া আর মিনিমাম এক্স সি ওয়াই সি লিখলাম, সেকশনটা আঁকতেছে, এই হচ্ছে সেকশনটা। এখানে কোন এক জায়গায় সেন্ট্রয়েডটা থাকবে, এই বরাবর কোথাও জেড অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের মিনিমাম অ্যাক্সিস। এই টেবিলটা, এটা হচ্ছে এসআই ইউনিটে। তো এই সেকশন চার্টটা যেখান থেকে নেওয়া হয়েছে, সেকশনের প্রপার্টিগুলি যেই ম্যাটেরিয়ালটা থেকে নেওয়া হয়েছে, সেখানে আই মিনিমাম বা জেড অ্যাক্সিস এর সাপেক্ষে আই জেড ভ্যালুটা দেয়া ছিল না, শুধু আর মিনিমাম দেয়া ছিল। এটা অনেক জায়গায় করে, শুধু আর মিনিমাম দেয়া ছিল। তো এটা দিয়ে কি আমাদের কাজ হবে না? অবশ্যই এটা দিয়ে করতে পারবো। আই মিনিমামটা দেয়া ছিল না, আমরা কি জানি আই সমান সমান আর স্কোয়ার ইন এ আর স্কোয়ার, এটা জানি। আর এটা আসলে কিভাবে অথবা অন্যভাবে মনে রাখতে হবে, আই বাই এ, এখান থেকে ব্যাকে যায় এই জিনিসটা বের করা যায়, যেভাবে পারো মনে রাখো মোমেন্ট অফ ইনার্শিয়ার সাথে রেডিয়াস অফ জাইরেশনের সম্পর্কটা। তাহলে আমি এখন মিনিমাম রেডিয়াস অফ জাইরেশনটা বের করতে পারবো, ইউজ করে মোমেন্ট অফ ইনার্শিয়াটা মিনিমামটা বের করতে পারবো, আর আই মিনিমাম সবসময় আছে। চলে আসলো, দেখো এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস এর সাপেক্ষে এই এখানে মিনিমামটা কাজ করতেছে না,
আরবিটারি জেড অ্যাক্সিস যেটা থিটা কোনো একটা কোণে আছে আর কি, সেখানে আমার মিনিমাম মোমেন্ট অফ ইনার্শিয়াটা কাজ করে। যেহেতু এটা পিন এন্ডেড কলাম, তাহলে কে এর ভ্যালু হচ্ছে 1। তাহলে ফর্মুলাটা কি? পিসিআর সমান সমান পাই স্কয়ার ইআই ডিভাইডেড বাই কে এল স্কয়ার। এখানে যেহেতু ডিজাইন করতে বলছে, আমরা নিব কি মিনিমামটা, আই মিনিমাম ভ্যালুটা নিব। এল এর মান হচ্ছে কত? এল হচ্ছে 4.5 মিটার, কে এর মান হচ্ছে 1, ইও জানি, ইয়াও জানি। তাহলে এখান থেকে সলভ করে পাওয়া যায় সবকিছু যদি করি এত কিলো নিউটন। তাহলে দুইটা অ্যাঙ্গেলের জন্য স্ট্রেনটা কত হবে? 2 দিয়ে গুণ দিব, চলে আসবে এত কিলো নিউটন। যদি তারা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে। কোন সেকশন দুইটা যদি একত্রে কাজ করে, ধরো এরকম রিভেট বা বোল্ট দিয়ে কানেক্ট করছে, এটা একটা টি সেকশনের মতো কাজ করবে। এটা দেখতে এরকম একটা টি সেকশনের মতো হয়ে যাবে। টি সেকশন একটা সিমেট্রিক সেকশন। কিভাবে? ওয়াই অ্যাক্সিস এর সাপেক্ষে সিমেট্রিক হবে, ডাবলই না, সিঙ্গলি সিমেট্রিক, সেটা ওয়াই অ্যাক্সিস এর সাপেক্ষে সিমেট্রিক। তো এই সেকশনটা যেহেতু ওয়াই অ্যাক্সিস এর সাপেক্ষে সিমেট্রিক, এটার সেন্ট্রয়েডটা অবশ্যই এই ওয়াই অ্যাক্সিস এর উপরে বসবে, মানে এই মাঝখানে বসবে, যেহেতু ওয়াই অ্যাক্সিস এর সাপেক্ষে সিমেট্রিক, একদম মাঝখানে এই সেন্ট্রয়েডটা বসবে। চিন্তা করি এখন, ওই বরাবর যদি আঁকি, এই সেকশনটার সেন্ট্রয়েডটা, এই বাম পাশের সেকশনের সেন্ট্রয়েডটা থাকতো এখানে কোন এক জায়গায়, আবার ডান পাশের সেকশনের সেন্ট্রয়েডটা থাকতো এখানে কোন জায়গায়, বাম পাশের সেন্ট্রয়েডটা থাকতো এখানে কোন এক জায়গায়। তো যখন এটা এরকম টি সেকশন হয়ে গেছে, সেন্ট্রয়েডটা কি করবে? এখানে কোন এক জায়গায় চলে আসবে। তো দেখো সেন্ট্রয়েডটা কিন্তু ভার্টিক্যাল যে পজিশনটা, এটার কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না, এটা সেমই থাকতেছে। আগেও ওয়াই বার ছিল, এখনো ভার্টিক্যাল পজিশনটা ওয়াই বারই আছে। ভার্টিক্যাল এই ডিসটেন্সটা চেঞ্জ হচ্ছে না, ভার্টিক্যাল ডিসটেন্সটার কোনো চেঞ্জ হচ্ছে না, ভার্টিক্যালটা যা আছে তাই থাকে, ভার্টিক্যাল ডিসটেন্সটার কোনো চেঞ্জ হচ্ছে না, ভার্টিক্যালটা যা আছে তাই থাকছে। হরাইজন্টালটা একটা চেঞ্জ হবে। হরাইজন্টালটা দেখো, এই যে ডিসটেন্সটা, এটা হচ্ছে এক্স বার, তাহলে সেন্ট্রয়েডটা এক্স বার পরিমাণ সরে যাবে, সেন্ট্রয়েডটা এক্স বার পরিমাণ সরে যাবে। সেন্ট্রয়েডটার ওয়াই বারের কোনো চেঞ্জ হবে না, সেন্ট্রয়েডটার এক্স বারের চেঞ্জ হবে। কথাটার থেকে আমি একটা জিনিস যদি একটু বলি, আমাদের যদি মনে থাকে যে ট্রান্সফর্মড অ্যাক্সিস বরাবর মোমেন্ট অফ ইনারশিয়া কি হয়, আই এক্স সমান সমান যেটা পাইছি সেটার সাথে এ ডি স্কোয়ার যোগ করতে হয়। আরো যদি স্পেসিফিক বলি, এই ডিসটেন্সটা যখন আই এক্স বের করব তখন লাগে ভার্টিক্যাল ডিসটেন্সটা, আর যখন আই ওয়াই বের করব সেটা হচ্ছে আমাদের এইটা, সরি এটা এক্স ডিসটেন্স লাগে। যেহেতু যেহেতু
আমাদের ভার্টিক্যাল কোনো ডিস্টেন্স আসতেছে না। এখানে আগে যা ছিল একটা সেকশনের এখনো ডিস্টেন্সটা সেম, আগে যা ছিল এখনো ভার্টিক্যাল ডিস্টেন্সটা সেম, ডিওয়াই প্যাটার্নটা 0, তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়াটার কোনো চেঞ্জ হবে না, আগে যা ছিল তাই থাকবে। এখানে আগে যা ছিল তাই থাকবে। তাহলে এখানে একটা সেকশনের জন্য যে মোমেন্ট অফ ইনার্শিয়া পাইতাম, দুইটা সেকশনের জন্য সরাসরি 2 দিয়ে গুণ দিলেই হয়ে যাবে। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে কি আই এক্স এক্স ইন্টু 2, যেহেতু দুইটা সেকশন। কিন্তু যখন আই ওয়াই বরাবর যাচ্ছি তখন কি হচ্ছে, একটু সরায় নিই, যখন আই ওয়াই বরাবর যাচ্ছে তখন কি হচ্ছে, যেহেতু আই ওয়াই করতে একটা ডিএক্স পরিমাণ সরে যাচ্ছে, এই ডিএক্সটা হচ্ছে এই সেন্ট্রয়েড পরিমাণ দূরত্বটা সরে যাচ্ছে, আগে যেটা ছিল সেটা সেটা সরে আসতেছে। তাহলে এখন যেটা হবে আই ওয়াই যেটার সাথে এরিয়া ইন্টু ডিএক্স স্কয়ারটা যোগ করতেছি, এটা হচ্ছে একটার, যেহেতু এখানে দুইটা সেকশন তাহলে 2 দিয়ে গুণ দিচ্ছি, 2 ইন্টু এত করে আই ওয়াইটা পাচ্ছি, আই এক্স পাইলাম, আই ওয়াই পাইলাম। এখানে কোনো, এটা যেহেতু সিমেট্রিক সেকশন আর কোনো এই জেড অ্যাক্সিস বরাবর আর কিছু থাকবে না, এক্স আর ওয়াই বরাবর প্রপার্টি নিয়ে কাজ করব। আই এক্স জানি, আই ওয়াই জানি, এই দুইটার মধ্যে থেকে মিনিমাম কোনটা, এই দুইটা থেকে মিনিমামটা হচ্ছে, দেখতে পাচ্ছি আই ওয়াইটা মিনিমাম। তাহলে ঠিক আগের মতোই সূত্রটা যদি অ্যাপ্লাই করি, পিসিআর সমান পাই স্কয়ার ইআই মিনিমাম কে আর স্কয়ার সব দেয়া আছে, সলভ করলে পিসিআর মানটা চলে আসবে। দেখো পিসিআর মান আসছে 381 কিলো নিউটন। কিভাবে, আমরা যদি প্রথম প্রবলেমটা দেখি, এই প্রবলেমটাতে দেখি কত ছিল, 128.4 কিলো নিউটন। আর যখন দুইটা সেকশন একত্রে কাজ করতেছে তখন 381 কিলোমিটার, প্রায় দ্বিগুণের কাছাকাছি লোড নিতে পারতেছে। তো এই বুঝতে পারতেছি যে এখানে কতটুকু ইমপ্রুভমেন্ট হচ্ছে। এই এই অঙ্কটা নিয়ে কার কোনো কোয়েরি আছে?